উফ, স্যার খুব ব্যথা পাচ্ছি, প্লিজ বের করবেন না, আরও জোরে জোরে দিন। এই না বললে ব্যথা পাচ্ছ? স্যার, সব ব্যথা কষ্টের হয় না, কিছু ব্যথা সুখের হয়। এরপর যা হলো বন্ধুরা, গল্পটি শুনলে তোমাদের ঘাম ঝরে যাবে তা আমি নিশ্চিত। তো আর দেরি কিসের, চলুন এবার গল্পে যাওয়া যাক। ইন্দ্রাণীর পদার্পণটা ছিল অনেকটা ঝড়ের আগের শান্ত অবস্থার মতো। বর্ধমানের ছোট গ্রাম থেকে উঠে আসা মেয়েটি যখন পুলিশ ট্রেনিং সেন্টারের কঠোর শৃঙ্খলা শেষ করে কালনা থানায় জয়েন করতে এলো, তখন তার মনে ছিল পাহাড় প্রমাণ আদর্শ। পরনে করকরে ইস্ত্রি করা খাকি ইউনিফর্ম, মাথায় টুপি আর বুটের মচমচ শব্দে এক অদ্ভুত আত্মবিশ্বাস। কিন্তু থানার গেট দিয়ে ঢোকার পর থেকেই তার কেন যেন মনে হলো চারপাশের বাতাসটা একটু ভারী। কনস্টেবলরা নিজেদের মধ্যে ফিসফিস করছে, আর ডিউটি অফিসারের চোখের চাউনিতে কেমন যেন এক করুণা মেশানো কৌতূহল। ইন্দ্রাণী নক করল ওসি অমলেশ চ্যাটার্জির কেবিনে। কামিন। ভেতর থেকে গম্ভীর কিন্তু মসৃণ একটা কণ্ঠ ভেসে এলো। ভেতরে ঢুকে ইন্দ্রাণী দেখল বিকেলের ম্লান আলো জানলার পর্দা চুইয়ে টেবিলের ওপর পড়েছে। অমলেশবাবু চেয়ারে হেলান দিয়ে বসে আছেন। বয়স 50-এর কাছাকাছি হলেও শরীরটা বেশ পেটানো, চুলে হালকা রূপলি আভা, চোখে সোনালি ফ্রেমের চশমা। তিনি ফাইল থেকে চোখ তুলে ইন্দ্রাণীর দিকে তাকালেন। সেই তাকানোটা ছিল দীর্ঘ। সাধারণত একজন সিনিয়র অফিসার তার জুনিয়রের স্যালিউট গ্রহণ করেন বা ফাইলে সই করেন, কিন্তু অমলেশবাবু প্রায় 1 মিনিট চুপ করে ইন্দ্রাণীর আপাদ মস্তক নিরীক্ষণ করলেন। ইন্দ্রাণীর অস্বস্তি হতে শুরু করল। সে সোজা হয়ে দাঁড়িয়ে রইল, কিন্তু তার মনে হলো অমলেশের চোখ দুটো যেন এক্সরের মতো তার ইউনিফর্মের নিচে তার অস্বস্তিকে মাপছে। অমলেশবাবু ধীর গলায় বললেন, ইন্দ্রাণী নামটা বেশ, দেবরাজ ইন্দ্রের স্ত্রী, খুব শক্তিশালী নাম। তিনি একটু হাসলেন, কিন্তু সেই হাসিটা তার চোখের কোণে পৌঁছাল না। বসো, এখানে কাজ করাটা অত সহজ নয়, বিশেষ করে তোমার মতো দেখতে মেয়েদের জন্য। ইন্দ্রাণী বসল না, সে বিনয়ের সাথে বলল, স্যার, আমি যে কোনো চ্যালেঞ্জ নিতে প্রস্তুত। অমলেশবাবু এবার টেবিলের উপর ঝুঁকে এলেন। তার 2 হাতের আঙুলগুলো একে অপরের সাথে জট পাকানো। তিনি ফিসফিস করে বললেন, চ্যালেঞ্জ অনেক রকমের হয় ইন্দ্রাণী। কিছু চ্যালেঞ্জ থাকে মাঠের, আর কিছু থাকে এই 4 দেওয়ালের ভেতর। তুমি যদি আমার কথা শোনো, তবে এই থানায় তোমার কোনো কষ্ট হবে না। আমি আমার পছন্দের মানুষদের খুব যত্নে রাখি। পছন্দের মানুষ শব্দ দুটোর উপর তিনি এমন এক বিশেষ জোর দিলেন যে ইন্দ্রাণীর মেরুদণ্ড দিয়ে একটা হিমস্রোত হয়ে গেল। কোনো শারীরিক ইঙ্গিত নেই, কোনো অশালীন শব্দ নেই, তবুও ইন্দ্রাণীর মনে হলো সে এক অদৃশ্য জালে পা দিচ্ছে। অমলেশবাবু তার ফাইলটা টেনে নিলেন এবং সই করার সময় এমনভাবে কলমটা চালালেন যেন তিনি ইন্দ্রাণীর ভাগ্যের উপর দাগ কাটছেন। 7 দিন কেটে গেছে। ইন্দ্রাণী লক্ষ্য করল থানার অন্যান্য কনস্টেবলদের তুলনায় তার ডিউটি রোস্টারটা একটু অদ্ভুত। তাকে প্রায়ই রাত 8টার পর থানায় থাকতে বলা হচ্ছে। যখন অন্য নারী কনস্টেবলরা ডিউটি শেষ করে ব্যারাকে ফিরে যাচ্ছে, তখন অমলেশ স্যার তাকে ডাকছেন পেন্ডিং কেস ডায়েরি লেখার বাহানায়। এক রাতে থানায় তখন খুব একটা ভিড় নেই, বাইরে টিপটিপ বৃষ্টি পড়ছে। অমলেশবাবুর ঘর থেকে বেল বাজল। ইন্দ্রাণী ভেতরে ঢুকতেই দেখল ঘরে শুধু একটা টেবিল ল্যাম্প চলছে। অমলেশবাবু চেয়ারে নেই, তিনি জানলার কাছে দাঁড়িয়ে বাইরে অন্ধকারের দিকে তাকিয়ে আছেন। ইন্দ্রাণীকে দেখে তিনি পেছনে ফিরলেন না। ইন্দ্রাণী, তোমার বাড়ি থেকে কেউ ফোন করেছিল আজ? অমলেশবাবুর প্রশ্নে ইন্দ্রাণী অবাক হল। না স্যার, কেন? না, এমনি। তোমার মতো সুন্দরী মেয়ের বাবা মায়েরা নিশ্চয়ই খুব চিন্তায় থাকেন, বিশেষ করে যখন জানবেন তাদের মেয়ে এই রাতে একলা একলা এক ওসির সাথে কাজ করছে। কথাটার মধ্যে একটা সূক্ষ্ম হুমকি ছিল। ইন্দ্রাণী শান্ত গলায় বলল, স্যার, আমি পুলিশ, রাত দিন আমার কাছে সমান, আর আপনি তো আমার অভিভাবকের মতো। অমলেশবাবু এবার ধীরে ধীরে ইন্দ্রাণীর দিকে এগিয়ে এলেন। তিনি ইন্দ্রাণীর খুব কাছাকাছি এসে দাঁড়ালেন। কোনো ছোঁয়া নেই, কিন্তু তাদের মাঝখানের দূরত্বটা মাত্র কয়েক ইঞ্চির। অমলেশবাবুর গায়ের দামি পারফিউমের কড়া গন্ধ ইন্দ্রাণীর নাকে ঝাপটা মারল। তিনি ইন্দ্রাণীর কানের কাছে মুখ নামিয়ে বললেন, অভিভাবক? না ইন্দ্রাণী, আমি অতটা বুড়ো হইনি। আমি বরং চাই তুমি আমাকে তোমার মেন্টার ভাবো, এমন একজন যে তোমাকে শুধু ডিউটি শেখাবে না, জীবনের স্বাদও শেখাবে। তিনি তার ডান হাতটা তুললেন। ইন্দ্রাণী শিউরে উঠল এই ভেবে যে তিনি বুঝি তাকে স্পর্শ করবেন, কিন্তু অমলেশবাবু তার হাতটা নিয়ে গিয়ে ইন্দ্রাণীর কাঁধের ওপর থাকা ব্যাজটা ঠিক করে দিলেন। ব্যাজটা একটু বাঁকা ছিল। আমার ডিসিপ্লিন খুব পছন্দ।
আর যারা আমার কথা শোনে তাদের আমি সব রকম ডিসিপ্লিন থেকে ছুটিও দিতে পারি। ইন্দ্রাণী দেখল অমলেশবাবুর চোখের মণি দুটো বিড়ালের মতো জ্বলছে। তিনি তার দিকে এমনভাবে তাকিয়ে আছেন যেন তিনি তার ইউনিফর্মের ভেতরকার মানুষটিকে দেখতে পাচ্ছেন। ইন্দ্রাণী দ্রুত স্যালিউট দিয়ে বেরিয়ে এলো। করিডোরে এসে এসে লম্বা একটা নিঃশ্বাস নিল। তার মনে হচ্ছিল অক্সিজেনের খুব অভাব। পরদিন দুপুরবেলা থানার বড়বাবু অর্থাৎ অমলের স্যার ইন্দ্রাণীকে ডেকে পাঠালেন পুরনো কিছু রেকর্ডের তদন্ত করতে। রেকর্ড রুমটা থানার একদম পেছনের দিকে, যেখানে দিনের বেলাতেও আলো ঠিকমতো পৌঁছায় না। সেখানে ধুলো জমা ফাইল আর পুরনো আসবাবপত্রের স্তূপ। ইন্দ্রাণী যখন ফাইল খুঁজছিল, অমলেশবাবু নিঃশব্দে ভেতরে ঢুকলেন। তিনি দরজাটা পুরোপুরি বন্ধ না করলেও ভেজিয়ে দিলেন। অন্ধকার ঘরের ধুলোর আস্তরণ আর পুরনো কাগজের গন্ধের মধ্যে অমলেশবাবুর উপস্থিতি ইন্দ্রাণীকে আতঙ্কিত করে তুলল। ফাইল পেলে? অমলেশবাবুর কণ্ঠস্বর আজ অনেক বেশি নরম, অনেকটা আধিক্যেতাপূর্ণ। খুঁজছি স্যার। ফাইল তো পাওয়া যাবেই, কিন্তু তুমি কি জানো ইন্দ্রাণী, এই ঘরে সিসিটিভি নেই? ইন্দ্রাণী চমকে উঠল। সে সোজা হয়ে দাঁড়াল। স্যার, সিসিটিভি দিয়ে আমার কি কাজ? আমি তো কাজ করতেই এসেছি। অমলেশবাবু একটা পুরনো আলমারিতে হাত দিয়ে হেলান দিলেন। তার দেহভঙ্গি ছিল অত্যন্ত রিল্যাক্সড। তিনি ইন্দ্রাণীর খুব কাছে গিয়ে একটি ফাইল টানার অভিনয় করলেন। ইন্দ্রাণী দেওয়ালের সাথে প্রায় সেটে গেল। তিনি সরাসরি তার চোখের দিকে তাকিয়ে বললেন, তুমি বড় বেশি শক্ত হয়ে থাকো। পুলিশের ইউনিফর্ম পরেছ বলে কি নারীত্বটা বিসর্জন দিয়েছ? আমার মনে হয় তোমার এই খাকি রঙের নিচে একটা খুব কোমল মন আছে। তিনি হাত বাড়ালেন একটি ফাইলের জন্য, যা ইন্দ্রাণীর মাথার ঠিক ওপরে ছিল। তার হাতা ইন্দ্রাণীর চুলের অগ্রভাগ ছুঁয়ে গেল, কিন্তু চামড়ায় চামড়ায় কোনো স্পর্শ হল না। তবুও ইন্দ্রাণীর মনে হল তার সারা শরীরে কেউ হাজারটা বিষাক্ত পিঁপড়ে ছেড়ে দিয়েছে। অমলেশবাবু ফাইলটা না নামিয়ে ওভাবেই হাতটা রেখে দিলেন। শোনো ইন্দ্রাণী, তিনি ফিসফিস করে বললেন, আমি তোমাকে শহরের বড় বড় কেসে পাঠাতে পারি, তোমাকে ইনভেস্টিগেশনে হেড করতে পারি। শুধু আমাকে একটু কোঅপারেট করো। তুমি কি বুঝতে পারছো আমি কি চাইছি? ইন্দ্রাণী তার দৃষ্টি নামিয়ে নিল। সে স্পষ্ট বুঝতে পারছে অমলেশ স্যার তাকে শারীরিক স্পর্শ ছাড়াই মানসিকভাবে কোণঠাসা করছেন। তার প্রতিটি কথা, প্রতিটি ভঙ্গি এক একটা নোংরা প্রস্তাবের মতো। ইন্দ্রাণী কাঁপা গলায় বলল, স্যার, ফাইলটা কি নামিয়ে দেব? অমলেশবাবু একটু সরে দাঁড়ালেন, মুখে এক বিচিত্র হাসি। থাক, আজ থাক। কাল সকালে আমার বাংলোয় চলে এসো। কিছু কনফিডেন্সিয়াল ফাইল আছে, ওখানে কেউ আমাদের ডিস্টার্ব করবে না। ইন্দ্রাণী যখন ঘর থেকে বেরিয়ে আসছিল, সে অনুভব করল অমলেশ স্যারের লোলুপ দৃষ্টি তার পিঠের ওপর বিঁধে আছে। সে জানত কালকের সকালটা তার জীবনের সবচেয়ে বড় অগ্নি পরীক্ষা হতে চলেছে। পরদিন সকালে অমলেশ স্যারের সরকারি বাংলোয় পৌঁছাল ইন্দ্রাণী। চারপাশটা নিঝুম, শুধু দু একটা পাখির ডাক শোনা যাচ্ছিল। ভেতরে ঢুকতেই দেখল অমলেশবাবু ক্যাজুয়াল ড্রেসে সোফায় বসে আছেন, হাতে কফির কাপ। তিনি ইশারায় ইন্দ্রাণীকে সামনের সোফায় বসতে বললেন, এখানে আমরা পুলিশ নই ইন্দ্রাণী, সাধারণ মানুষ, একটু রিল্যাক্স হও। তিনি কফির কাপটা টেবিলের এমন এক কোণায় রাখলেন যেখানে ইন্দ্রাণীর হাত রাখা ছিল। ইন্দ্রাণী দ্রুত হাত সরিয়ে নিল। অমলেশবাবু হাসলেন, এক অদ্ভুত চুরমার করা হাসি। আমার উপস্থিতি কি তোমাকে এতই অস্থির করে তোলে? তিনি সোফায় একটু ঝুঁকে এলেন। কোনো স্পর্শ নেই, কিন্তু তার নিঃশ্বাসের তপ্ত হাওয়া ইন্দ্রাণীর কপালে আছড়ে পড়ছিল। থানায় সেদিন কনস্টেবল কম, বাইরে ঝমঝমিয়ে বৃষ্টি। অমলেশ স্যার তার কেবিনে এসি চালিয়ে বসেছিলেন। ইন্দ্রাণীকে ডেকে পাঠালেন একটা পুরনো ডায়েরি খোঁজার জন্য। আলমারির একদম ওপরের তাকে ফাইলটা ছিল। ইন্দ্রাণী যখন হাত বাড়িয়ে সেটা নিতে গেল, অমলেশবাবু ঠিক তার পেছনে এসে দাঁড়ালেন। ইন্দ্রাণী নড়াচড়া করার জায়গা পাচ্ছিল না। তিনি তার কানের খুব কাছে এসে বললেন, এত কষ্ট কেন করছো? আমি তো আছি তোমাকে সাহায্য করার জন্য। তুমি শুধু একটু নরম হও, বাকিটা আমি দেখে নেব। ইন্দ্রাণী অনুভব করল তার ঘাড়ের কাছে অমলেশবাবুর নিঃশ্বাস। সে কোনো মতে ফাইলটা নিয়ে প্রায় দৌড়ে ঘর থেকে বেরিয়ে এলো। কয়েকদিন পর ইন্দ্রাণীর টেবিলের ওপর একটা দামি পারফিউমের বোতল আর একটা চিরকুট পাওয়া গেল। তাতে লেখা ছিল, তোমার গায়ের ঘামের গন্ধের চেয়ে এই সুবাস আমাকে বেশি টানে। ইন্দ্রাণী বুঝতে পারল এটা কার কাজ। সে সরাসরি ওসির রুমে গিয়ে বোতলটা টেবিলের ওপর রাখল। অমলেশবাবু চশমাটা টেবিলের ওপর রেখে বললেন, উপহার নিতে শেখো ইন্দ্রাণী। এই চাকরিতে শুধু লাঠি আর বন্দুক দিয়ে জীবন চলে না, মাঝে মাঝে সুবাসের প্রয়োজন হয়।
তিনি পারফিউমটা নিয়ে নিজের হাতে স্প্রে করে ইন্দ্রাণীর দিকে হাতটা বাড়িয়ে দিলেন। শুকে দেখো, তোমার ভালো লাগবে। ইন্দ্রাণী পাথর হয়ে দাঁড়িয়ে রইল। এক রাতে হঠাৎ অমলেশ স্যার নির্দেশ দিলেন হাইওয়ে চেকিংয়ে যেতে হবে। গাড়িতে শুধু ড্রাইভার, স্যার আর ইন্দ্রাণী। মাঝপথে স্যার ড্রাইভারকে নামিয়ে দিলেন একটা ধাবার কাছে চা আনতে। গাড়ির ভেতরে নিস্তব্ধতা। অমলেশবাবু হঠাৎ গাড়ির আলো নিভিয়ে দিলেন। অন্ধকার গাড়িতে তিনি ইন্দ্রাণীর খুব কাছে সরে এলেন। বললেন, এই অন্ধকারে আমরা কেউ কাউকে দেখতে পাচ্ছি না, কিন্তু অনুভব করতে পারছি। তুমি কি অনুভব করছো না ইন্দ্রাণী, আমি তোমার জন্য কতটা পাগল? তিনি ইন্দ্রাণীর চুলে হাত দিতে চাইলেন, কিন্তু মাঝপথেই হাত থামিয়ে দিলেন। ইন্দ্রাণীর মনে হলো সে দম বন্ধ হয়ে মারা যাবে। থানায় নতুন প্রমোশনের লিস্ট আসার কথা। অমলের স্যার ইন্দ্রাণীকে ডেকে বললেন, লিস্টে তোমার নাম সবার ওপরে আছে, কিন্তু সেটা চূড়ান্ত করার ক্ষমতা আমার হাতে। আমি চাইলে তোমাকে এক লাফে অনেক উপরে তুলে দিতে পারি, আবার মাটিতেও মিশিয়ে দিতে পারি। তিনি একটা কলম নিয়ে ইন্দ্রাণীর ইউনিফর্মের নেম প্লেটের ওপর আলতো করে টোকা দিলেন। তোমার এই নামের মর্যাদা কি তুমি রাখতে চাও না? শুধু একটা হ্যাঁ বলো, তাহলেই কেল্লাকতে। ইন্দ্রাণী দাঁতে দাঁত চেপে বলল, আমি যোগ্যতায় বিশ্বাসী স্যার, অনুগ্রহে নয়। অমলেশবাবু এবার মরিয়া হয়ে উঠলেন। তিনি ইন্দ্রাণীকে হুমকি দিলেন যে তার বিরুদ্ধে চুরির মিথ্যে অভিযোগ আনবেন যদি সে আজ রাতে তার বাংলোয় না যায়। ইন্দ্রাণী বুঝতে পারল জল অনেক দূর গড়িয়েছে। সে মনে মনে একটা ছক কষল। সে তার ইউনিফর্মের নিচে একটি ছোট ডিজিটাল রেকর্ডার লুকিয়ে নিয়ে গেল। বাংলোয় গিয়ে সে দেখল অমলেশবাবু মদ্যপ অবস্থায় গান শুনছেন। তিনি ইন্দ্রাণীকে দেখে বললেন, শেষ পর্যন্ত এলে তাহলে, আমি জানতাম তুমি বুদ্ধিমতী। তিনি কোনো শারীরিক স্পর্শ ছাড়াই তার কামুক সংলাপের ডালি সাজিয়ে বসলেন, যা প্রতিটি শব্দ রেকর্ড হতে লাগল। পরদিন সকালে কালনা থানায় এক অদ্ভুত নীরবতা। ইন্দ্রাণী সরাসরি ডিআইজি সাহেবের কাছে সেই রেকর্ড পাঠিয়েছে জেনে অমলেশবাবুর হাত পা ঠান্ডা হয়ে গেল। তিনি যখন তার কেবিনে ঢুকলেন, দেখলেন ইন্দ্রাণী তার সামনে দাঁড়িয়ে। ইন্দ্রাণী শান্ত স্বরে বলল, স্যার, আপনি বলেছিলেন স্পর্শ ছাড়াই অনেক কিছু পাওয়া যায়। আমি দেখালাম স্পর্শ ছাড়াই আপনাকে ধ্বংস করা যায়। কয়েক ঘন্টার মধ্যে অমলেশবাবুর সাসপেনশন অর্ডার চলে এলো। তিনি যখন মাথা নিচু করে থানা থেকে বেরোচ্ছেন, ইন্দ্রাণী তাকে শেষবারের মতো স্যালিউট দিল। তবে এবার সেটা সম্মানের নয়, বরং একজন জয়ী সৈনিকের বিদ্রূপের হাসি। অমলেশবাবু যখন অপমানের বোঝা মাথায় নিয়ে থানার গেট দিয়ে বেরিয়ে যাচ্ছিলেন, ইন্দ্রাণী তখন জানলার পাশে দাঁড়িয়ে বাইরের খোলা আকাশের দিকে তাকিয়েছিল। সে বুঝতে পারল, ক্ষমতা বা পদমর্যাদা কাউকে বড় করে না, বরং মানুষের চরিত্রই তার আসল পরিচয়। বন্ধুরা, গল্পটি কেমন লেগেছে তা অবশ্যই আমাদের কমেন্ট করে জানাতে ভুলবেন না। গল্পটি ভালো লাগলে ভিডিওটিতে একটা লাইক আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকার অনুরোধ রইল। দেখা হবে পরবর্তী ভিডিওতে।